বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত 23 স্বর্ণবার ও 3 কেজি স্বর্ণলঙ্কার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। 170 কেজি অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। পাশাপাশি উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ। দর্শক, ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া, যেটা শোনার পরে অবাক হয়ে যাবেন, সেটি হচ্ছে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজির জন্য মহা উৎসব শুরু করে দিয়েছে। এমনকি শীর্ষ পর্যায়ের নেতারা ইতিমধ্যে অনেকে গ্রেফতার করেছে। বিশেষ করে আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়েও সমালোচনার ঝড় হচ্ছে। তো আসলে ঘটনা কি বিস্তারিত দেখুন। আমরা বেশি কথা না বলে আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় কোথায় মূলত এই চাঁদাবাজিগুলো হচ্ছে। চাঁদপুরের মতলবে ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধানের চাঁদাবাজি ও মাছ লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কর্তৃক হিন্দু সম্প্রদায়ের এক জেলের কাছ থেকে চাঁদা আদায় ও জলাশয়ের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গিয়েছে। এ নিয়ে আজ বুধবার সকালে ছেঙ্গারচর পৌর ভবন প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন মৎস্যচাষী শ্রী লক্ষণচন্দ্র দাস ও তার পরিবার। সংবাদ সম্মেলনে শ্রী লক্ষণচন্দ্র দাস বলেন, আমি ছেঙ্গারচর পৌরসভার কেশরীকান্দি এলাকায় নূর আলমের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে জেলে পেশা নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে আসছি। গত প্রায় 9 মাস আগে রুহিতারপাড় জলাশয়ে 48 লাখ টাকা খরচ করে 550 মন বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি। মাছ চাষ করার পর গত 5 আগস্টের পর থেকে ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান আমার কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে সব মাছ ধরে নিয়ে যাবে বলে হুমকি দিতে থাকে। পরে আমি 2 লাখ টাকা দেওয়ার পর আরও 1 লাখ টাকা না দিলে গত 5 ডিসেম্বরের আগে বিভিন্ন সময়ে আমার জলাশয়ের 50 লক্ষাধিক টাকার সমস্ত মাছ জাহাঙ্গীর প্রধান ও তার লোকজন মিলে লুটপাট করে নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমি এ বিষয়ে কথা বলাতে আমাকে এবং আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এখন আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি। লক্ষণচন্দ্র দাসের স্ত্রী মৌমিতা রানী দাস বলেন, আমি ছেলে সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। আমার স্বামীর কাছ থেকে চাঁদা নিয়েছে, মাছগুলো ধরে নিয়েছে এবং আমাদেরকে হত্যা করার হুমকি দিচ্ছে জাহাঙ্গীর প্রধান। লক্ষণচন্দ্র দাসের পিতা চিত্ত রঞ্জন দাস বলেন, আমার ছেলে একজন মাছ চাষি, আমরা এই পেশার উপর নির্ভরশীল। এখন আমার ছেলে জলাশয়ের মাছ বাঁচাতে 2 লাখ টাকা চাঁদা দিল, তারপরও মাছ রক্ষা হলো না, উল্টো আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে জাহাঙ্গীর প্রধান। আমি সরকার ও প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। অভিযোগের প্রেক্ষিতে জানতে চাইলে ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান মুঠোফোনে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক বলেন, গত 16 ডিসেম্বর জাহাঙ্গীর প্রধানের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলে আইনগত প্রক্রিয়া শুরু হবে। জলা 16 মাসের জন্য ভাড়া নিয়েছি। ভাড়া নেওয়ার পরে আমি 550 মাছ ওই জ্বালায় ফেলাইছি। আমার মোট টাকা খরচ হচ্ছে 38 লক্ষ টাকা। 38 লাখ খরচ করার পরে 5 আগস্ট আইলো, আমার মাছ সব রুত্তাপাড়া জাহাঙ্গীর প্রধান করে নাম মাছ সব ধরে লেগে গেছে। খবর দিয়ে আনা হইলো। নেওয়ার পরে আমার থেকে 5 লক্ষ টাকা দাবি করছে। 5 লক্ষ টাকার পরে আমি করছি যান 3 লক্ষ টাকা দেবো। 3 লক্ষ টাকার পরে আমি 2 লক্ষ টাকারে ধার করে কিস্তিতে উঠিয়া টাকাটা দিচ্ছি। আমি অনেক অদরিয়ে গেছি। আমি এত সত্যি কাম করি, আমি গরিব মানুষ, আমার একটু আপনারা শান্তি দেন, ঠিক আছে? এরপরে মাছ নেওয়ার পরে 5 জাহাঙ্গীর প্রধান মাছ নেওয়ার পরে আমার 5 লক্ষ টাকা দাবি করার পরে আমি 2 লক্ষ টাকা দিয়েছি। এখন 3 লক্ষ টাকা দিয়ে দীক্ষা আর 1 লক্ষ টাকা দিয়ে দীক্ষা মাছ সব ধরে লেগে আছে। মাছ নাই। আমি 2টা বাচ্চালে আমি অনেক অসহায় আছি। আমার 2টা বাচ্চালে আমি কি করব? আমার হেরা হুমকি দিতেছে এক নেতা জাহাঙ্গীর নেতা। আমি অনেক কি করবো? আমি অনেক কিস্তির টিকা টাকা পয়সা উঠিয়ে দিচ্ছি। আমি অনেক কি করবো? এই 2টা বাচ্চালে আমি অসহায় রয়েছি। আমি কি করবো? আমার দুনিয়ার টাকা পয়সা যাইতেছে, আমার জীবনে নিরাপত্তা। ঘর জোলা 550 মন মাছ আছে।
ইস্তেফার দলের নেতা এক জাহাঙ্গীর প্রধান এই মাছ সব ধরে আছে আমরা খুব কষ্ট আছে আমাদের সিআইডি হ্যাঁ দর্শক, সরাসরি আমাদের স্ক্রিন থেকে আপনারা ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন। আমরা বেশি কথা না বলে সর্বশেষ আরো একটা ভিডিও দেখাবো। সর্বশেষ এই ভিডিওটা দেখার পরে আপনারা এই বিষয়গুলো আরো বিস্তারিত খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন দর্শক। রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার পৃথক 9 মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত মির্জা ফখরুলকে এসব মামলায় গ্রেপ্তার দেখান। গ্রেপ্তার দেখানো এসব মামলার এজাহার নামায় আসামি ছিলেন তিনি। 28 অক্টোবর সংঘর্ষের ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে 11টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে গত 29 অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে 18 ডিসেম্বর আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে বাকি 9টি মামলার এজাহারে তার নাম থাকায় এসব মামলায় জামিন আবেদন করেন ফখরুলের আইনজীবী। তবে জামিন আবেদন করতে হলে আগে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন ছিল। তাই এই 9টি মামলায় নিজ থেকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মির্জা ফখরুলের আইনজীবীরা। এ প্রসঙ্গে তার আইনজীবী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, মির্জা ফখরুলের কারাবাস দীর্ঘায়িত করতে সরকার তাকে বিভিন্ন সময় বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে, যাতে ভিন্ন সময়ে ভিন্ন মামলায় জামিন নিতে বিলম্ব হয়। তাই আমরা একসাথে 28 অক্টোবরের ঘটনায় করা বাকি 9 মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছি, যাতে একসাথে জামিন আবেদন করা যায়। এদিকে গ্রেপ্তার দেখানোর পর এসব মামলায় আংশিক জামিন শুনানি অনুষ্ঠিত হয় এবং অধিকতর শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন আদালত। গত 31 ডিসেম্বর মির্জা ফখরুলের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। এ প্রসঙ্গে মির্জা ফখরুলের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান বলেন, চেম্বার জজ বাহাদুরের ডিরেকশন দিয়েছেন জামিনের প্রার্থনা শুনানির জন্য। তো বলে যে প্রসিডিউরাল ডিরেকশন আছে, এটাও ঠিক, আবার প্রসিডিউরটা মেনটেন করতে হবে, সেই কারণে আপনাদের প্রেয়ার দেওয়া দরকার। তখন আমরা তাৎক্ষণিক 9টা মামলায় 9টা পিটিশন গ্রেপ্তার দেখানোর জন্য দিই। গ্রেপ্তার দেখানোর পিটিশন দিলে পরে হাজতখানা থেকে ওনাকে কোর্টে উঠানো হয়। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে 11টি মামলা করা হয়। এর মধ্যে পল্টন থানায় 8টি ও রমনা মডেল থানায় 3টি মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত 29 অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর গত 22 নভেম্বর বিচারপতির বাসভবনে হামলার দর্শক, মূলত যে ঘটনা আপনারা জানেন যে বাংলাদেশ ভারত সীমান্তে দীর্ঘ অনেকদিন যাবতীয় এই উত্তেজনা, বিশেষ করে শেখ হাসিনার পতনের পরপর থেকেই একটা অবস্থান হচ্ছে। তবে ভারতের যারা বিএসএফ, আপনারা জানেন যে তাদের মদতে এই ঘটনাগুলো ঘটতেছে এবং এই বিষয়গুলো নিয়ে আসলে ভারত মানে বাংলাদেশকে কোন মেসেজ দিতে চাচ্ছে, মানে তারা কি, তাদের পরিকল্পনা কি, আসলে এটা আমাদের জন্য খুব ভাবনীয় বিষয়। আমরা অবশ্যই, যদিও আমাদের কাছে সেই বড় বড় অস্ত্র নাই, কিন্তু আমাদের ইমানে জজবা আছে এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যত প্রকারের সাহস এবং জীবন দেওয়ার, সেটা আমাদের বাংলাদেশের মানুষ জানে। তো ভালো থাকবেন, আজকের ভিডিও পর্যন্ত।